আইফোন 12 প্রো ম্যাক্স এই ফোনটার রিভিউ করতে বসে প্রথমেই যেটা মনে হচ্ছে যে এটার রিভিউ কেন করব। যে মানুষটা এই ফোনটা কিনবেন ভাবছেন অথবা যিনি কিনে ফেলেছেন তিনি আসলে 1,30,000 রুপি ইন্ডিয়াতে আর বাংলাদেশে অন্তত 1,62,000 টাকা খরচা করার জন্য প্রস্তুত। এটার বেস ভেরিয়েন্ট 6GB 128GB এই দামেই লঞ্চ হয়েছে। যিনি এত টাকা খরচা করবেন তিনি এই ফোনটার কেন কোনো সমালোচনা সহ্য করবেন? তিনি এই ফোনটার কোনো খারাপ দিক কেন শুনতে রেডি থাকবেন? তিনি যে কোনো কিছুতে ভাববেন এই ফোনটার মিথ্যে সমালোচনা করা হচ্ছে, মিথ্যে নিন্দা করা হচ্ছে। কিন্তু এত টাকা খরচা করছি মানেই এটা হয়ে যায় না আমরা একটা পারফেক্ট ফোন পেয়ে গেলাম, সেরা ফোন পেয়ে গেলাম। হ্যাঁ, এই ফোনটার প্রচুর ভালো দিক আছে অবশ্যই, কিন্তু এটা কখনোই নিখুঁত ফোন নয়, পারফেক্ট ফোন নয়। এটা যদি নিখুঁত আর পারফেক্ট ফোন হতো অ্যাপেলকে এরপরে iPhone 13 বার করতেই হতো না। আজকের ভিডিওতে সব দিক সব কিছু নিয়ে আলোচনা করব। এই রিভিউটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যারা টেক লাভার, যারা শুধু অ্যাপেল আইফোন 12 প্রো ম্যাক্স কিনবেন বলে ভাবছেন অথবা কিনে ফেলেছেন বলে এই রিভিউটা দেখছেন তাদের জন্য না। তাহলে আজকে রিভিউ শুরু করব। ভিডিও ভালো লাগলে শেষে গিয়ে একটা লাইক করে দেবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটার বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলি যে রিভিউ শুরু করতে ইচ্ছা করছে এই ফোনটার ক্যামেরা দিয়ে, কারণ এর ক্যামেরা নিয়ে সত্যি বলার মতো অনেক কিছু আছে। একটা আলাদা 10-15 মিনিটের ভিডিও হতে পারে এই ফোনটার ক্যামেরা নিয়ে। অসাধারণ ক্যামেরা, কিন্তু তাতেও ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু আপাতত লোভ সামলে রাখবো, ক্যামেরা নিয়ে পরে আলোচনা করছি। আগে শুরুতেই বলি এর বিল্ড আর ডিজাইন নিয়ে। অ্যাপেল অবশ্যই এত টাকা নিচ্ছে, একটা ভালো ফোন বানাচ্ছে, বিল্ড দারুণ, অসাধারণ। মানে আমি এই ফোনটা এতদিন হলো ইউজ করছি, আপনারা যারা নিয়মিত দর্শক তারা জানেন, অন্তত দিন 20 হয়ে গেল আমি এই ফোনটা নিয়মিত ব্যবহার করছি, কোনো রকম স্ক্রিন প্রোটেকশন ছাড়া, কোনো রকম ব্যাক কভার ছাড়া। একটা স্ক্র্যাচ আসেনি, একটা দাগ আসেনি। এত দামি ফোন ভয় তো লাগছিলই, কিন্তু রিভিউ করার জন্য এটা তো পরীক্ষা করে দেখতেই হতো। তবে হ্যাঁ, পরীক্ষায় একদম 100-100, কিন্তু পড়ে গেলে ভাঙবে কিনা এ ব্যাপারে অ্যাপেলও কোনো গ্যারান্টি নেয়নি, আর আমিও পরীক্ষা করে দেখার সাহস পাইনি। চারদিকে স্টেনলেস স্টিলের ফ্রেম দেওয়া হয়েছে, যেটা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, কিন্তু এটা এই ফোনটার লুকটাকেই বদলে দিয়েছে। অসাধারণ প্রিমিয়াম দেখতে লাগছে এই ফোনটা। আমি গোল্ডেন কালারটা নিয়েছি, ট্র্যাডিশনাল কালার, ব্যাক সাইড থেকে দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু যারা এককালে সমালোচনা করতেন অ্যাপেলের এই ক্যামেরা বাম্প নিয়ে, ক্যামেরা মডিউলটাতে 3টে চোখের মতো দেখে মনে হচ্ছে, অনেকে বলতেন নারকোলের সাথে তুলনা করতেন, তারাই আজকে এই ফোনটা হাতে নিয়ে বলবেন অসাধারণ দেখতে ফোন। ব্যাক সাইড থেকে নিঃসন্দেহে দারুণ দেখতে ফোন। ফ্রন্টে নচটা চোখে লাগছে, বেজেলস খুব কম, চিন প্রায় নেই, যেরকম হয় অ্যাপেলের ফোন, কিন্তু নচটা এবারও নচ। ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি করে দেওয়া হয়েছে। ফোনটা অবশ্যই তাই বড় হয়ে গেছে, বেশ ভারী ফোন, বেশ ভারী, হাতে নিয়ে ইউজ করতে গেলে অসুবিধা হয়। এবং তার থেকেও বেশি অসুবিধা হচ্ছে আমার এই ফোনটা ধরে ব্যবহার করতে, না হাত কেটে যাচ্ছে না, কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। স্যামসাংয়ের নোট 10 প্লাস, এটা 6.8 ইঞ্চি ডিসপ্লে সাইজ, অথচ এই ফোনটা ধরতে গেলে কখনো আমি এরকম সমস্যার সম্মুখীন হইনি। এই ফোনটা ওরকম ভারী লাগে না, ধরতে গ্রিপ খুব ভালো পাওয়া যায়। কিন্তু অ্যাপেলের এই ফোনটা আপনি হাতে নিলেই আপনি অনুভব করবেন যে এই ফোনটা হাতে ধরে রাখার জন্য নয়, এটা পকেটে রেখে দেওয়ার জন্য ঠিক আছে। অ্যাপেলকে এবার এই ফোনটাতে প্রো এর সাথে একটা ম্যাক্স লাগানোর জন্য এর ডিসপ্লে সাইজ বড় করতেই হতো। অ্যাপেল তার জন্য ডিসপ্লেটা বড় করে 6.7 ইঞ্চি যে করেছে, সেটা কেন করেছে এটার আমি কোনো কারণ বুঝে পাইনি। আমরা নিশ্চয়ই মুভি দেখার জন্য 1,00,000-1.5 লাখ টাকা খরচা করব না। তো এই ফোনটা শুধু মুভি দেখার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য যদি কেউ কেনেন তার জন্য ঠিক আছে, কিন্তু এখানে হায়ার রিফ্রেশ রেট নেই, স্প্লিট স্ক্রিনের অপশন নেই, তাহলে আমি এত বড় ডিসপ্লে নিয়ে কি কাজ করব? কি সুবিধা? একটু বড় আইকন দেখতে পাবো, একটু বড় ওয়ালপেপার দেখতে পাবো, এছাড়া আর কি সুবিধা? শুরুতেই অনেক নিন্দা করা হয়ে গেল। আমরা ফোনটার দিকে দেখি। ফোনটার তলায় আমরা দেখতে পাচ্ছি স্পিকার গ্রিল আছে একদিকে, আর একদিকে যে 4টে ফুটো আছে সেটা দেখে অনেকে ভাববেন স্পিকার গ্রিল, না, সেটা মাইক্রোফোনের জন্য। অবশ্যই মাইক্রোফোনে খুব ভালোভাবে ভয়েস রেকর্ড করছে, কল কোয়ালিটি দুর্ধর্ষ, একবারও কল ড্রপ নেই, শুনতে কোনো অসুবিধা হচ্ছে না, কথা বললে অপর প্রান্তের মানুষ পরিষ্কার শুনছেন, অবশ্যই দারুণ। অ্যাপেলের এইসব বেসিক ব্যাপারগুলো নিয়ে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে না, এটাই আমরা ভাবি, এবং সত্যি অ্যাপেল তাই করে। ব্যাটারি ব্যাকআপ, এটা যদি বলেন আমি বলবো ভালো ব্যাটারি ব্যাকআপ, এবং ভালো হবে না কেন, এখানেই সফটওয়্যারের কথা বলতে হয়। iOS এমন একটা জিনিস যে জিনিসটাতে আপনি কখনোই ফ্রিডম পাবেন না, স্বাধীনতা নেই, আপনার ফোনটা ইউজ করে মজা আসবে না। তার ফলেই আমরা যে বলি যে অ্যাপেলের আইফোনে ব্যাটারি ব্যাকআপ ভালো দেয়, অপটিমাইজেশন ভালো দেয়, এটার একটা অন্যতম কারণ এটাই যে যারা আইফোন ইউজ করে তারা দেখবেন কখনোই অ্যান্ড্রয়েড ইউজারদের মতো দিনরাত ফোন ঘাঁটে না, তারা ফোনটার সাথে একটা সম্মানজনক দূরত্ব বজায় রাখে। তো এই ফোনটাতেও সেই ব্যাপারটা আছে।
iOS আপনার পছন্দ কি পছন্দ না সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার অপছন্দ হতে পারে, আপনার পছন্দ হতে পারে, কিন্তু এটা ঠিক যে iOS একটা বদ্ধ জায়গা, যে জায়গাটাতে আপনি ফ্রিলি ফোনটাকে অনেক বেশি ইউজ করবেন না। তো সরাসরি বলি, একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে, কারণ আমি কখনোই হেভি ইউজার হিসাবে এই ফোনটাকে ইউজ করতে পারছি না। আমি একজন মডারেট ইউজার, সাধারণ নর্মাল ইউজার হিসাবে এই ফোনটাকে ব্যবহার করতে বাধ্য হচ্ছি সবসময়। একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছি। অবশ্যই এটা যেহেতু একটা প্রিমিয়াম ফোন, এটাতে IP68 রেটিং আছে, অর্থাৎ ওয়াটারপ্রুফ ফোন, কিন্তু এটা দেখা গেছে প্র্যাকটিক্যালি যে অ্যাপেল এই ফোনটার মধ্যে ওয়াটার ঢুকে গেলে, জল ঢুকে গেলে তার জন্য কোনো ওয়ারেন্টি দেয় না। অডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি অসাধারণ, মানে এখন অবধি আমি আজ অবধি আমার জীবনে যত ফোন ইউজ করেছি এর সাউন্ড কোয়ালিটি আমার বেস্ট মনে হচ্ছে। দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটি, যেমন লাউড তেমনি ক্রিস্পি, তেমনি ক্লিয়ার, তেমনি সুন্দর। এর ডিসপ্লের ব্রাইটনেস 800 নিটস, যেটা নর্মাল ব্রাইটনেস, কিন্তু যদি আমরা পিক ব্রাইটনেস ধরি, যদি সূর্যের আলোয় গিয়ে ফোনটা ইউজ করি, সেখানে 1200 নিটস ব্রাইটনেস পাচ্ছি। অবশ্যই ডিসপ্লে বেশ ভালো ডিসপ্লে, স্যামসাং তৈরি করে দিয়েছে এই ডিসপ্লেটা। ক্যামেরার ব্যাপারে যাওয়ার আগে পারফরমেন্স নিয়ে আমরা একটু কথা বলে নিই, কারণ ব্যাটারির সাথে পারফরমেন্সের ব্যাপারটা খুব রিলেটেড। আর এখানে অ্যাপেলের বায়োনিক A14 চিপ দেওয়া আছে, যেটা আমরা জানি একদম সেরা চিপ, দারুণ পারফরমেন্স করার কথা। হ্যাঁ, অবশ্যই ভীষণ ভালো পারফরমেন্স করেছে। ভিডিও রেন্ডার করার সময় অ্যান্ড্রয়েডের যে কোনো ফোনের থেকে অনেক তাড়াতাড়ি রেন্ডার করে নিচ্ছে, অর্থাৎ সিপিইউর পারফরমেন্স ভীষণই ভালো। গ্রাফিক্স বা জিপিইউর ক্ষেত্রে বলবো পারফরমেন্স নো ডাউট সেরা, এবং এখানে কোনো রকম ল্যাগ পাবেন না, স্টার্টার পাবেন না, কোনো সমস্যা পাবেন না। সব কটা গেম টপ লেভেলে এক্সপিরিয়েন্স করতে পারবেন, তবে সেটা কিছুক্ষণের জন্য, কারণ তারপর ব্যাটারি বাঁচানোর জন্য এই ফোনটা অটোমেটিক্যালি এর ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে দেবে। সেটা একটা বাজে এক্সপিরিয়েন্স। কিছুক্ষণ পর থেকেই ব্যাটারি বাঁচানোর জন্য সিপিইউর পারফরমেন্সও কমে যায়, এবং এটা অ্যাপেলকে করতে হয় ব্যাটারির জন্য। ব্যাটারি এই ফোনটার সব থেকে দুর্বল জায়গা, যেটা এই এত ভালো প্রসেসরকে পুরোপুরি পারফর্ম করতে দেয় না। আমার কাছে এই জিনিসটা খুবই যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক লেগেছে যে এত ভালো পারফর্ম করতে সক্ষম এই ফোনটা, অথচ সেটার ডিসপ্লের ব্রাইটনেস কমে যায় যে কোনো গেম প্লের সময়। এই এক্সপিরিয়েন্সটা সত্যি প্যাথেটিক লেগেছে আমার। এটা বাদ দিলে যে কোনো গেমের ক্ষেত্রে এর পারফরমেন্স একদম টপ লেভেলের। এবার আসি ক্যামেরার কথায়। ক্যামেরার ক্ষেত্রে ভিডিও ক্যামেরা নিয়ে আমি পরে বলছি, ফার্স্টে স্টিল ফটোগ্রাফি বলি, এবং তার খারাপটুকু আগে বলে নিই। যে কোনো ফটোতে একটু ইয়েলোইশ টিন্ট এসে যাচ্ছে মনে হচ্ছে। মিনিতে আমার মনে হচ্ছিল এটা একটু বেশি, এখানে তুলনামূলক অনেক কম। এখানে কালার অলমোস্ট অ্যাকুরেট, অলমোস্ট পারফেক্ট, কিন্তু তবুও একটু ইয়েলোইশ টিন্ট রয়ে গেছে। স্টিল ফটোর ক্ষেত্রে এখানে স্মার্ট এইচডিআর এর সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। স্মার্ট এইচডিআর ব্যাপারটা এরকম যে যখন খুব চড়া আলোতে আপনি ফটো তুলছেন, তখন প্রচণ্ড আলোকিত জায়গা আর প্রচণ্ড অন্ধকার জায়গার মধ্যে ব্যালেন্স রাখার জন্য অ্যাপেলের এই ফোনটা মুহূর্তের মধ্যে একসাথে অনেকগুলো ফটো তুলে নেয়, তারপর সেই ফটোগুলোকে মার্জ করে একটা সেরা ফটো বার করে দেয়। কিন্তু এই স্মার্ট এইচডিআর অন করে রাখলে আমার মাঝে মাঝে মনে হয়েছে ফটোগুলো ওভার প্রসেসড লাগছে, কিন্তু এটা যদি অফ করে রাখেন, নর্মাল এইচডিআর মোডে ফটো তুললে, নর্মালি ফটো তুললে অসাধারণ পারফরমেন্স। অবশ্যই এর ক্যামেরার কোয়ালিটি, পিকচার কোয়ালিটি সেরা, দারুণ। ডায়নামিক রেঞ্জ ভীষণ ভালো ম্যানেজ করেছে প্রতিটা জায়গায়। কালার অ্যাকুরেসি একদম অলমোস্ট পারফেক্ট, শুধু ওই ইয়েলো টিনটা বাদ দিয়ে। ডিটেলস বেশ ভালো। 2.5x যে টেলিফটো জুম লেন্সটা আছে সেটাও ভীষণ ভালো কাজ করেছে। যখন পোর্ট্রেট মোডে আমরা ফটো তুলছি, তখন এখানে টেলিফটো জুম লেন্সটা ওই ব্যাকগ্রাউন্ড ব্লার করার কাজ যখন করছে, যখন 2.5x-এ আমরা পোর্ট্রেট মোডে ফটো তুলছি, তার পিকচার কোয়ালিটি একটা অন্য লেভেলের। নর্মাল পোর্ট্রেট মোডে তোলার থেকে সেটা আরও বেটার। সাধারণত আমরা যে কোনো ফোনে দেখি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্যামেরাতে ডিটেলসের অভাব থাকে, চারদিকে ডিটেলস আরও বেশি কম থাকে, কিন্তু এখানে সেরকম কিছু নেই। এখানে তিনটে ক্যামেরাই 12+12+12 মেগাপিক্সেল ক্যামেরা, যার ফলে কোনো ক্যামেরাকেই খারাপ বলার জায়গা অ্যাপেল রাখেনি। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও সমানভাবে কম্পিট করে গেছে প্রাইমারি লেন্সের সাথে, এবং যেটা টেলিফটো জুম লেন্স আছে সেটা আমরা যদি জুম করি, সেখানে 12x অবধি জুম করা যায়, ডিজিটাল আর অপটিক্যাল জুম দুটো মিলিয়ে। সেক্ষেত্রে সেখানেও পিকচার কোয়ালিটি কিন্তু বেশ ভালো পেয়েছি, যথেষ্ট ভালো জুম হচ্ছে। ভিডিওর স্টেবিলাইজেশন মাপার জন্য আমাদের ভারত বাংলাদেশের রাস্তা হচ্ছে একদম আদর্শ। তো এখন আমরা 20 কিলোমিটার প্রতি ঘন্টায় একটা খারাপ রাস্তায় ভিডিওটা তুলছি, এবং স্টেবিলাইজেশন কতটা ভালো আসছে সেটা আপনারা বুঝতে পারবেন এখানে। যেহেতু আমরা প্রাইমারি সেন্সার মানে নর্মাল সেন্সার, মেন সেন্সার দিয়ে এটা স্টেবিলাইজেশনের পরিমাপটা করছি, সেক্ষেত্রে এখানে সেন্সারটাতেই ওআইএস আছে, সেক্ষেত্রে আশা করা যায় একটু বেটার স্টেবিলাইজেশন আপনারা দেখতে পাবেন। এরপর আমরা
বাংলাদেশের রাস্তায় কতটা ভালো কাজ করে। এই মুহূর্তে ভিডিওটা তোলা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে। এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন কতটা ভালো কাজ করছে সেটা আপনারা বুঝতে পারবেন। রাস্তা কিন্তু বেশ খারাপ, এই রাস্তায় সেক্ষেত্রে কতটা ভালো কোয়ালিটি কাজ করছে, সাউন্ড ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে কত ভালো তুলছে সেটাও আপনারা বুঝতে পারবেন। আমরা এবার 1x অর্থাৎ নর্মাল সেন্সারে নর্মাল ক্যামেরায় শিফট করে যাচ্ছি। এটা নর্মাল ক্যামেরায় শিফট করে গেলাম, এখানে আপনারা দেখুন কতটা ভালো কাজ করছে। অ্যাপেল এখানে লাইডার সেন্সর জিনিসটা খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে, যার ফলে লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে ডেপথ সেন্স করা খুব সুবিধাজনক হয়েছে এবং লো লাইট ফটোগ্রাফিতে এই ক্যামেরা সেরা। এবং ভিডিওর ক্ষেত্রেও অটো ফোকাস এবং ডেপথ সেন্সিং দুটো ব্যাপারকে অন্য মাত্রায় নিয়ে গেছে এই লাইডার সেন্সর। তো এই হলো ওভারঅল অ্যাপেলের আইফোন 12 প্রো ম্যাক্স। এত দাম দিয়ে ফোন, আমরা অ্যাপেলের ফোন নেওয়ার সময় ভ্যালু ফর মানি ব্যাপারটা নিয়ে কখনো ভাবি না। আমরা কখনো ভাবি না প্রাইস টু পারফরমেন্স রেশিও নিয়ে, কারণ আমরা জানি এটা আইফোন, এটা একটা অন্য জগতের কিছু, এটা নিয়ে কোনো রকম কম্প্যারিজন চলে না, কোনো রকম কোনো আলোচনা চলে না। এটা আইফোন এবং সেটাই শেষ কথা। তো আজকের ভিডিওতে এটাই বলবো যে এটাই শেষ কথা, যে এটা আইফোন। অবশ্যই এই ফোনটায় প্রচুর ভালো কিছু আছে, অসাধারণ লেভেলের ফোন, কিন্তু খারাপও দু একটা জিনিস আছে। যারা অ্যাপেলের আইফোন 11 সিরিজের ফোন কিনেছেন তারা যদি শুধুমাত্র ক্যামেরার জন্য একটা ফোন নেবেন ভাবেন, তাহলে এই ফোনটাতে আপগ্রেড করতে পারেন, না হলে এই ফোনটাতে আপগ্রেড করার কোনো রকম কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। আর যারা এই টাকা দিয়ে প্রথমবার এই ফোনটা নেবেন ভাবছেন, তাদের জন্য আমি বলবো যে এই ফোনটা আপনি যদি ফোন দিয়ে সিনেমা তুলবেন ভাবেন, সিনেমা বানাবেন ভাবেন, তাহলে আপনি এই ফোনটা নিতে পারেন। না হলে আপনাকে আইফোন 12 প্রো বা আইফোন 12 এগুলোই আমি সাজেস্ট করবো। অ্যাটলিস্ট এত টাকা খরচা করার আর কোনো কারণ, আর কোনো যুক্তি আমি খুব বেশি কিছু পাইনি। আজকের ভিডিও অনেক বিতর্ক তৈরি করবে আমি জানি, আপনাদের কমেন্ট আমি দেখতে চাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্যাপারে আপনার মতামত কি। ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।